যে যেখান থেকে যুক্ত হয়েছেন চলতি কথায় আমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিল মাহমুদ এবং আজ থেকে আমাদের এই চলতি কথা অনুষ্ঠানটি শুরু হলো এবং নিয়মিতই এই অনুষ্ঠানটি চলবে এবং বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত আছেন এবং ভবিষ্যতেও যে মানুষটি থাকবেন তিনি রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট শেখ বুলবুল আহমেদ। বুলবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি চলতি কথা অনুষ্ঠানে। ধন্যবাদ। আহ যে বিষয়টি দিয়ে একেবারে প্রথমেই শুরু করতে চাই, প্রথম আলোতে যে শিরোনাম যেটি দিয়েছে সেটি হলো নির্বাচন ঠেকাতে চাইবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এমনই কথা বলছে প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন এবং তিনি আরো বলেছেন যে যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে দেখছেন? তো নির্বাচন প্রতিহত করার ঘোষণা যদি কেউ দিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই তো নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু তিনি তার সেই ঘোষণা কি দায়িত্বের কেউ কথা দিয়েছে? বলেছেন। ঘোষণা কি কেউ দিয়েছে? আমরা তো দেখিনি এখনো। ঘোষণা যদি কেউ না দিয়ে থাকে তিনি হয়তো আগাম সতর্ক করে দিচ্ছেন কেউ যাতে ঘোষণা না দেয়। আবার এরকম হতে পারে যে ওই আমাদের একটি কথা আছে যে পাগলাকে নাও ডুবানোর কথা মনে করে দিয়ে লাভ নেই। তো তিনি হয়তো এরকম কাউকে উত্তেজিত করার চেষ্টা করছেন যাতে তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা আগে ভাগে দিয়ে দেয় এবং তারা আগে ভাগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের জেলে ভরতে পারে। হয়তো এই কারণে তিনি বলেছেন, এটা তার একটি কৌশল হতে পারে। মানে মনে করিয়ে দেয়া যে তোমরা এখনো এটা কেন করছো না। হতে পারে, হতে পারে। আপনি জানেন যে ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তার বিরুদ্ধে আজ জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হুসাইন মোহাম্মদ আনোয়ার তিনি 4 বিয়ে নিয়ে যে মন্তব্য করেছিল সানজিদা ইসলাম তুলি, এটি ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়ার অভিযোগ করে তিনি আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে একটি মামলা দায়ের করেন এবং তার যে আইনজীবী আছে, বাদীর যে আইনজীবী, মানে জাতীয় নাগরিক পার্টির যে সহযোগী সংগঠনের যে সংগঠক হোসেন মোহাম্মদ আনোয়ারের আইনজীবী, তিনি বলেন ধর্ম অবমাননার ঘটনায় আমরা আদালতে মামলা করেছি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে পিবিআই এই তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন আদালত। কিভাবে দেখছেন এই এনসিপির সহযোগী সংগঠনের যিনি সংগঠক তিনি বিএনপির এক প্রার্থী যিনি 14 আসনে তার বিরুদ্ধে মামলা করেছে ধর্ম অবমাননার অভিযোগ তুলে? ধন্যবাদ। এনসিপি নেতাকে আমরা ধন্যবাদ দিতেই পারি। তিনি আসলে ওই এই ধরনের অভিযোগ করে মাঠ গরম করেননি কিংবা কোনো ধরনের উত্তেজক অবস্থার সৃষ্টি করেননি। তিনি সরাসরি গিয়েছেন আদালতে এবং আদালতে এটির ফয়সালা হবে। যদি তিনি ধর্ম অবমাননা করে থাকেন তাহলে এর জন্য ব্লাসফেমি আইন বা অন্য কোনো আইনে যে শাস্তি আছে তিনি সেই শাস্তি পাবেন। তাহলে বিষয়টা সেখানেই চুকে যাবে। আর যদি তিনি সেই ধর্ম অবমাননা করে না থাকেন আদালতে যদি সেটি প্রমাণিত হয় তাহলে এনসিপির ভাবমূর্তি এতে খারাপ হবে। তাদের উপর মানুষ দোষারোপ করবে যে তারা রাজনীতি শুরু করতে না করতে মানুষকে আ ব্লেম দেওয়া শুরু করেছেন এবং ভিত্তিহীন অভিযোগ করছেন। এতে তারা ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ। কিন্তু রাজনীতির যে পরিবর্তনের ধারা তরুণরা বলেছিল যে স্বপ্ন বাংলাদেশকে দেখিয়েছিল তরুণরা, তা এর মধ্য দিয়ে কতটা বাস্তবায়নের দিকে যাচ্ছে আপনি কি মনে করেন? তারা তো সেটা বাস্তবায়নই করলো। কারণ তারা যে নতুন ধারাটা দেখিয়েছিল, যে স্বপ্ন দেখিয়েছিল, এই ঘটনার মধ্য দিয়ে তারা তো সেই স্বপ্ন পূরণ করেছে। তারা তো এটি নিয়ে আ উগ্র আ কিছু লোকের সমাবেশ ঘটিয়ে তার বিরুদ্ধে কোনো
খারাপ পরিস্থিতি তৈরি করেনি। তারা সরাসরি আদালতে গিয়েছে। তো এটা যদি আমরা অনুসরণ করি, অন্যান্য রাজনৈতিক দল অনুসরণ করে, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে সেটি নিয়ে মাটি গরম করে অহেতুক জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি না করে সেটি নিয়ে যদি আদালতে যায় এবং সেখান থেকে যদি বিষয়টি ফয়সালা হয়ে আসে তাহলে তো ভালোই। আর যদি ২ দলের কোনো বিরোধ থাকে তাহলে সেটি যদি ২ দলের কেন্দ্রীয় নেতৃত্ব পর্যায়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতা হয়, তাহলে সেটি তো ভালো। তাহলে তো এদিক থেকে আমরা বলতেই পারি যে তারা নতুন ধারার রাজনীতি শুরু করেছেন। এইজন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হলেই নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার বিধানকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এ ধরনের ধারা বাতিলের দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যরা পদত্যাগের কমপক্ষে ৩ বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না এমন বিধান যুক্ত করারও দাবি জানিয়েছেন তারা। আমরা প্রথমে এই ২টি প্রশ্নের উত্তর চাই, পরে আরো একটি প্রশ্ন আছে এই বিষয়েই সেটি করব। তো ১ম আপনি যেটা বললেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তাকে নির্বাচনে অযোগ্য না, ঘোষণা করেছে। সেখানে অভিযুক্ত হলে আমি সেটাই বলেছি যে অভিযুক্ত হলে আরকি। কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেই তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার যে বিধান, এটিকে তারা অগণতান্ত্রিক বলেছেন। আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ এবং আমাদের সাধারণ আদালতের অভিযোগের একটি চরিত্রগত পার্থক্য রয়েছে। সাধারণ আদালতে আমরা যে কারো বিরুদ্ধে মামলা করতে পারি এবং সেই মামলা করে কাউকে আমরা নির্বাচনের অযোগ্য ঘোষণার একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারি। দেখা যাবে যে নির্বাচনের তফসিল এবং মনোনয়ন জমা দিনের সময় পার হয়ে যাওয়ার পরে দেখা গেল যে তার অভিযোগটি মিথ্যা ছিল। তখন কিন্তু তিনি সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অভিযোগ সেটার চরিত্র আমরা আগেই বলেছি অন্যরকম। সেখানে আসলে যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য প্রমাণ সাক্ষ্য যদি থাকে তাহলেই কিন্তু সেই মামলাটি দায়ের করা হয়। এই হচ্ছে বিশেষত্ব। যার কারণে আমরা দেখেছি ওই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হয়েছে, তার একটি অত্যাবশ্যকীয় শর্ত ছিল যে তারা মামলা অভিযোগ দায়েরের পরদিন থেকে সাথে, সাথে চাকরিচ্যুত হবেন। কারণ তাদের সেই কনফিডেন্স লেভেলটা এরকম ছিল যে তাদের বিরুদ্ধে কোনো বিশেষ ঘটনা না ঘটলে অভিযোগ প্রমাণ করা যাবে। তো এই ক্ষেত্রেও সেটি হয়েছে। সেটি তো আ আপনার যদি নিন্দা করতে হয় বা সেটিকে আমরা অগণতান্ত্রিক বলি, তাহলে তো বেগম খালেদা জিয়ার মতো যাদেরকে নির্বাচনের বিভিন্ন অভিযোগে কিংবা বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে অথবা টেলিফোন বিল বাকি থাকার কারণে তাদেরকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে কিংবা তাদের মনোনয়নপত্র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেগুলো তো অগণতান্ত্রিক ছিল। বাম জোটগুলোর তো তখনও প্রতিবাদ করার কথা ছিল। এখন কি তারা আশঙ্কা করছেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই অভিযোগে অভিযুক্ত হবেন এবং সে কারণে তারা অন্য কোনো পার্টি থেকে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবেন না। এই আশঙ্কা থেকে কি তারা এরকমটি করছেন কিনা আমি বলতে পারছি না। তবে এরকম হতে পারে তাদের দলের কেউ হয়তো আশঙ্কা করছেন যে তারাও আ আ বিগত সরকারের সহযোগী হিসাবে যে ভূমিকা পালন করেছেন, সেই কারণে তাদের বিরুদ্ধেও আ অভিযোগ দায়ের হতে পারে কিংবা হাসানুল হকিম ও রাশেদ খান মেননের সাথে তাদের দলের যারা আরো অন্যান্য নেতা ছিলেন তারাও অভিযুক্ত হতে পারেন। সে আশঙ্কা থেকেও তারা এটা করতে পারেন। আর এটা যদি করে থাকেন তাহলে তো তারা আইনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটা ঢাল হিসাবে নির্বাচনকে ব্যবহার করতে চাইছেন। সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছেন। এটি তো তাদের সৎ উদ্দেশ্য প্রণোদিত কোনো প্রচেষ্টা বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে তাদের এখানে কোনো একটি অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে। আর আপনি ২য় যে কথাটি বলেছেন যে আ এবার যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন, তারা পদত্যাগ করার কমপক্ষে ৩ বছরের মধ্যে যাতে নির্বাচন করতে না পারে। আমরা শুনেছি যে আ আ এই উপদেষ্টা মন্ডলীদের একজন বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং তিনি সম্ভবত তার নিজ যে উপজেলা মুরাদনগর সেখান থেকে নির্বাচন করার একটা প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তী সময়ে হয়তো বিএনপির সাথে একটি সমঝোতায় গিয়ে তিনি ঢাকা থেকে নির্বাচন করছেন। আ এই ক্ষেত্রে হয়তো কথাটি এসেছে। যেহেতু আমরা জানি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি অবসর গ্রহণ করেন তাহলে তার থেকে কমপক্ষে ৩ বছর বিরতি দিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। এবং এটির একটি যুক্তিসঙ্গত কারণও ছিল যে তারা অনেক সময় যদি দেখা যায় যে অবসর গ্রহণের পরেই তারা সংসদ সদস্য পদে নির্বাচন করার একটা নিয়তে থাকেন তাহলে তারা যেটা করেন তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তার এলাকায় সরকারি বিভিন্ন বরাদ্দ দিয়ে থাকেন অথবা এলাকার লোকজনকে নানান জায়গায়
কাজের ব্যবস্থা করে দিয়ে থাকেন। এমনকি সরকারি চাকুরিতেও প্রবেশ করার অন্যায্য সুযোগ করে দিয়ে থাকেন। সেইগুলো যাতে রহিত করা যায় এইজন্য আরপিওতে এই সংশোধনীটা আনা হয়েছিল। তো সেই সংশোধনীর যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতায় তো একইভাবে এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা অন্য কেউ যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে তাদের তো তাদের ক্ষেত্রে তো এ ধরনের বিধান প্রয়োগ করা উচিত যে তারা সেই দায়িত্ব ছাড়ার পরবর্তী ৩ বছরের মধ্যে কোনো নির্বাচন করতে পারবেন না। নৈতিকভাবেই এটা করা দরকার বলে আমরা মনে করছি। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং সবশেষ যে প্রশ্নটি আপনাকে করতে চেয়েছি সেটি হলো এই বিষয়েই বাম গণতান্ত্রিক জোট তাদের যে ১৪ দফা দাবি আছে প্রধান নির্বাচন কমিশনার বরাবর তা যে স্মারকলিপি আকারে জানিয়েছেন সে তার মধ্যে একটি হলো যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সবার জন্য নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আপনি কি বলবেন? তারা সম্ভবত বলেছে নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের পক্ষ থেকে যাতে এরকম কিছু করা না হয়, যা থেকে আমরা দেখতে পারি যে একটি দল সেখানে প্রাধান্য পাচ্ছে, আরেকটি দল অবহেলিত হচ্ছে কিংবা তারা কম সুযোগ পাচ্ছে। তারা সম্ভবত এরকম ধারণা থেকে এই ধরনের কথাটি বলেছেন। আর লেভেল প্লেইং ফিল্ড এটি তো আপেক্ষিক বিষয়। আপনি যত লেভেল প্লেইং ফিল্ডই করেন, যদি একজন প্রার্থীর অনেক টাকা থাকে, তিনি যদি আগে থেকেই কিংবা নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুদান দিয়ে থাকেন কিংবা গোপনে কাউকে সাহায্য সহযোগিতা করেন কিংবা নির্বাচনে টাকা খরচ করেন, তাহলে তিনি ভোটারদের কাছ থেকে যে সাড়া পাবেন বাংলাদেশের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে। আর যাদের সেরকম টাকা পয়সা কিংবা প্রভাব প্রতিপত্তি নেই, তারা তো সেটা পাবেন না। কারণ আমরা কিন্তু এদেশের ভোটাররা এখনো অতটা সচেতন এবং সৎ হতে পারিনি যে কারো কাছ থেকে এই ধরনের সহযোগিতা আমরা নিব না। আমরা যদি মনে করি যে তিনি নির্বাচনে দাঁড়াবেন, তাহলে তার কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা নেয়া থেকে বা অনুদান নেয়া থেকে আমরা বিরত থাকবো। এরকম সামাজিক কাঠামো বোধহয় আমরা এখনো গড়ে তুলতে পারিনি। তো এই পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে হবে? এছাড়া আমরা জানি যে আমাদের এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেন দলীয়ভাবে, তাদের সবার দলই কিন্তু সমান শক্তিধর না। কিছু, কিছু দল আছে তাদের সদস্য সংখ্যা অনেক বেশি, তাদের লজিস্টিক সাপোর্ট অনেক বেশি, তাদের গণভিত্তি অনেক শক্তিশালী। তারা নির্বাচনী প্রচার প্রচারণায় বা অন্যান্য কাজে যে ধরনের সহযোগিতা পাবেন সেটি জনগণের কাছ থেকে পাবেন, ভোটারদের কাছ থেকেই পাবেন। কোনো অন্যায় সুযোগ সুবিধা না, ন্যায্যভাবেই পাবেন। সেটি কিন্তু যাদের দল ছোট, যাদের সদস্য সংখ্যা কম, যাদের কর্মী বাহিনী আ খুব সীমিত পর্যায়ে রয়েছে এখনো, তারা কিন্তু সেই সুযোগটি পাবেন না। তাহলে সেখানে তো লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটি বোঝাই সেটি হবে না। কেননা যে আবাহনীর সাথে যদি আমরা একটা জেলা পর্যায়ের টিমকে খেলতে পাঠাই, সেখানে কখনোই লেভেল প্লেইং ফিল্ড হবে না। কারণ আমরা মাঠটা হয়তো সমতল করতে পারবো, কিন্তু খেলোয়াড় যে দক্ষতা এবং তাদের গ্যালারিতে বসা যে সাপোর্ট শ্রেণী আছে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করবে যেসব রেফারি বা লাইনম্যান, তারা কিন্তু উভয় দলের ক্ষেত্রে সমান মানসিকতা পোষণ করবেন না। এই ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু একটু দুরূহ হয়ে যাবে। এছাড়া যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন, তাদের তো সুবিধা অনেক সীমিত। যদি তারা বিপুল অর্থবিত্তের মালিক না হন, তাহলে তাদের পেছনে কিন্তু আমরা খুব একটা লোক পাবো না। আর আপনি জানেন যে আমাদের একটি প্রবাদ রয়েছে, তেলের মাথায় আমরা কিন্তু তেল দিই। আর যে মাথা শুকনা সেখানে আমরা বেল ভাঙি। তো এরকমভাবে নির্বাচন যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন, সেই প্রশাসনিক কর্মকর্তা কিংবা পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, এই সবাই কিন্তু যার মাথায় তেল বেশি, অর্থাৎ যার সক্ষমতা বেশি, যার প্রভাব প্রতিপত্তি বেশি, তার পক্ষেই কাজ করার চেষ্টা করেন সবসময়। তার কোন একটি অন্যায়কে তারা না দেখার ভান করেন। পক্ষান্তরে
যারা ছোট দল বা স্বতন্ত্র প্রার্থী তাদের চুন থেকে পান খসলেই তারা সেটিকে বড় করে দেখানোর চেষ্টা করেন। সেখানে নির্বাচনী আচরণবিধির কথা মনে করিয়ে দিয়ে তাদের জন্য নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সুতরাং তারা যে প্রত্যাশাটি করেছে যে এই সরকারের কাছ থেকে তারা লেভেল প্লেইং ফিল্ড পাবে, সেটি তো সরকারের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। সরকার যেটি পারে, প্রথমে আমরা যেটি বলেছিলাম, প্রশাসন যাতে তাদের প্রতি সমান ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাকে সমান দৃষ্টিতে দেখে। কাউকে যেন একটু বেশি প্রাধান্য দিয়ে কাউকে সাইড লাইনে বসিয়ে না রাখে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জানেন যে প্রবাসী যারা আছে তারা এবার ভোট দিবে। ঠিক সব প্রবাসী বাংলাদেশি ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য 18ই ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে। এর আগে নির্বাচনের জন্য অঞ্চলভেদে সময়সীমা আলাদা ছিল। আজ বুধবার রাত 12টা থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়। কিভাবে দেখছেন? এটি একটি ভালো উদ্যোগ। এর পাশাপাশি তারা যদি এটা নিশ্চিত করতে পারত যে আমাদের তো সব দেশই সমান উন্নত নয়, এবং আমাদের যারা প্রবাসী কর্মী রয়েছেন তারা সবাই কিন্তু শহরাঞ্চলে চাকরি করেন না। তাদের অনেককেই অনেক দেশের প্রত্যন্ত অঞ্চলেও চাকরি করতে হয়। সেক্ষেত্রে তাদের কাছে যাতে এই সংবাদটি পৌঁছানো যায়, সেইজন্য ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে অথবা তাদের পরিবারের কাছ থেকে, দেশে থাকা পরিবারের কাছ থেকে তথ্য নিয়ে তাদের সাথে যদি আ ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করা যায় যে তারা এই বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন কিনা এবং এই সময়ের মধ্যে কোন প্রক্রিয়ায় তারা নিবন্ধন করবে, সেই প্রক্রিয়াগুলো বা কথা বারবার প্রচার করা যায় এবং সেটাকে সহজ করা যায়। যতটা সহজ করলে তারা সবাই সেখানে সাড়া দিতে পারবেন। সরকার যদি এই উদ্যোগটি গ্রহণ করে তাহলে মনে হয় আরেকটু ভালো হবে। আসলে নির্বাচন কমিশন এক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে তার সবকিছুই বাইরে থেকে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তারাই জানেন এখানে তাদের কোন ম্যানেজমেন্ট কাজ করছে। সেটাকে যদি তারা আরেকটু সহজ এবং সম্প্রসারিত করে এই ব্যাপারে কোন ধরনের ল্যাকিংস আছে কিনা সেটি একটু পরীক্ষা করে দেখেন এবং সেই ল্যাকিংস থাকলে সেটাকে ফিল আপ করার জন্য যদি তারা চেষ্টা করেন তাহলে মনে হয় প্রথম অবস্থায় তাদের এই উদ্যোগটি খুব ভালো একটি সফলতার স্কোর করতে পারবে। ধন্যবাদ। আহ, আমরা যে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, তার নামে থাকা ভোল্ট থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সেটির মালিক কেবল শেখ হাসিনা একা নন, তার মেয়ে এবং তার বোনও সেখানে মালিক। স্বর্ণের কিছুটা মালিক যেগুলো আলাদা আলাদা করে রাখা ছিল, যেটি জানিয়েছে যে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক। কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেহেতু শেখ হাসিনাকে আমরা জননেত্রী বলতাম। তো জননেত্রীর সম্পদ সেটুকুই থাকা উচিত ছিল যেটি এদেশের সাধারণ মানুষের আছে। নিশ্চয়ই এদেশে কোনো সাধারণ মানুষের ১০ ভরি স্বর্ণ নেই আমার যেটুকু মনে হয়। সাধারণ মানুষ যারা আ বিত্তশালী তাদের হয়তো থাকতে পারে। তো যেখানে ১০ ভরি স্বর্ণ নেই তার যদি সেই ১০ ভরি স্বর্ণ থাকতো তাহলে বুঝতাম তিনি সত্যিকার অর্থে একজন জননেত্রী। জনগণের কথা তিনি ভাবেন বা ভেবেছেন। তিনি মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। ইতিহাস হয়তো তাকে এভাবেই মূল্যায়ন করবে। কিন্তু আমরা জানি তিনি কিভাবে মানুষের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করেছেন। আর তার এই যে দুঃখিত, একটু শব্দটা কি আমার এখান থেকে হচ্ছে? না, না, আমার এখানে হয়েছিল, সেটা আচ্ছা, বন্ধ করে দিয়েছি। ঠিক আছে। তো এই ভাতের ভোটের অধিকারের কথা যে আমাদের দেশে যেহেতু এখনো সকল নাগরিকের ভাতের অধিকার আ নিশ্চিত করা যায়নি। তাদের সেই অধিকার আ পূরণ হয়নি এখনো, চাহিদা পূরণ হয়নি। সেহেতু আমাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনা তাদের হয়ে কাজ করবেন এবং তাদের হয়ে কাজ করছিলেন। তারপর হয়তো ঘটনাক্রমে তিনি তার অবস্থান থেকে সরে গিয়েছেন। কিন্তু আমরা এখন তার যে স্বর্ণালঙ্কারের পরিমাণ দেখছি, এটি তো তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সময়কার কিছু ঘটনার কথা আমাদের মনে করে দিচ্ছে। তখন যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল, তখন শেখ মুজিবুরের বাসভবন থেকে যেরকম হীরার মুকুট আবিষ্কৃত হয়েছিল, এরকম স্বর্ণালঙ্কার আবিষ্কৃত হয়েছিল, যেটা নিয়ে আমাদের অনেকেরই অবিশ্বাস ছিল, সন্দেহ ছিল যে সেটি হয়তো মুশতাক সরকার শেখ মুজিবের প্রতি বিদ্বেষপ্রসূতভাবে আ তাকে দুর্নামগ্রস্ত করার জন্য ছড়িয়েছিল। কিন্তু এখন তো দেখছি যে প্রক্রিয়ায় এই লকার থেকে এই স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে, প্রযুক্তির কল্যাণে এবং আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তো সবই দেখলাম কোন প্রক্রিয়ায় কিভাবে আদালতের নির্দেশ নিয়ে কাদের সেখানে একত্র করে কিভাবে ভিডিও করে সেটা উদ্ধার করা হয়েছে। তো এখন তো আর আমরা সেটা অবিশ্বাস করতে পারছি না, এবং তার এই ঘটনার মধ্য দিয়ে মনে হচ্ছে যে তিনি আসলে তার পিতার যোগ্যতম সন্তানই ছিলেন। কারণ তার পিতা যা করেছেন বলে আমরা শুনেছিলাম, সেটি যে তিনিই করছেন, এবং সেটি করে তিনি প্রমাণ করছেন যে তার বাবার নামে মুশতাক সরকার শ্বেতপত্রের নামে যে তথ্যগুলো কিন্তু জনমানুষকে কিন্তু জানিয়েছিলেন। আমার কথা হলো যে এই যে স্বর্ণগুলো আমরা জানি যে 2000 সাল বা তার আগে উনি যখন ক্ষমতায় ছিল 1996 সালে, তখন তো আসলে স্বর্ণের দাম এত বেশি ছিল না। তো সেক্ষেত্রে তো থাকাটা তো আর অস্বাভাবিক তো কিছু না। 5,000 টাকা বা 10,000 টাকা যদি বড়ি হয় স্বর্ণের, সেক্ষেত্রে 1,00,000 টাকায় তো আমি 10 বড়ি কিনতেই পারি। তেমনি 10,00,000 টাকা 20,00,000 টাকার স্বর্ণ কেনা বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দীর্ঘদিন এই দেশ পরিচালনা করেছেন। তার বিদেশি বন্ধু আছে, তার নেতা কর্মীরা আছে। তারা যদি তাকে উপহার দেয়, সেসব বিষয়গুলো কিভাবে দেখবেন? আচ্ছা, ধন্যবাদ। তো আমি সেই কথা আগেই বলেছি যে জননেত্রীর যারা সেই জনগণ, সাধারণ জনগণ, তাদের তো ওই ১০ ভরির যে কথাটা বললাম, তখনও স্বর্ণের হয়তো ৳৪,০০০ ছিল। তাদের ঘরে তো সেই ৪ কারণ তখন ৳৪,০০০ উপার্জন বিভিন্ন এক নেতা ছিলেন। এখন তো ৩ বারের প্রধানমন্ত্রী হয়েছেন। তখন কিন্তু তিনি একবারের প্রধানমন্ত্রী ছিলেন। তখন তিনি মাটি ও মানুষের খুব কাছাকাছি ছিলেন। শেষ পর্যায়ে তিনি জনগণ থেকে বাইরে গিয়ে প্রশাসন আমলা দ্বারা বেষ্টিত হয়ে যে অবস্থায় ছিলেন, তোষামোদকারীদের দ্বারা বেষ্টিত যে অবস্থায় ছিলেন, আগে কিন্তু সেটা ছিলেন না। তিনি তো তখন জনতার সুখ-দুঃখ খুব কাছে থেকে দেখেছেন। তাদের আ ধারাটা দেখেছেন। সেই অনুযায়ী তো তারও সেইরকমই জীবনযাপন করার কথা ছিল। তখন তো তার স্বর্ণের ব্যাপার ছিল না। আর আপনি যে প্রশ্নটা তুলেছেন যে তার নেতাকর্মীরা বা অন্য আত্মীয়স্বজন থাকতে পারে। আপনারা জানেন যে যারা জন নেতা বা জননেত্রী যারা নির্বাচন করেন, তাদের নির্বাচনী হলফনামায় কিন্তু তার সম্পদের বিবরণী উল্লেখ করতে হয়। তো আমরা যদি শেখ হাসিনার সেই সম্পদের বিবরণীটা একটু আ পর্যবেক্ষণ করতে পারি, বা আমাদের কর্তৃপক্ষ যদি সেটি আমাদের সামনে তুলে ধরেন, বা এটি নিয়ে যেহেতু মামলা হচ্ছে বা হবে, এবং সেখানে নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই, মেইনস্ট্রিম এর গণমাধ্যমেও কিন্তু সেই তথ্যগুলো আসবে যে তার নির্বাচনী হলফনামায় কত ভরি স্বর্ণের কথা বলা ছিল, এবং তার যে বোন শেখ রেহানা, তার যে আয়কর বিবরণী সেখানে কত ভরি স্বর্ণের কথা উল্লেখ করা ছিল, এবং তার যে কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তার আয়কর নথিতে কত ভরি স্বর্ণের কথা উল্লেখ ছিল। আমরা জানি যে এই যে ৩ টা আ লকার ভাঙা হয়েছে, তার মধ্যে একটি ছিল পূবালী ব্যাংকের সম্ভবত। সেখানে একটি ছালা পাওয়া গেছে, শুধু ছালা। আর ২ টো ছিল অগ্রণী ব্যাংকের, যেটি একটি ছিল শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে, সেখানে পাওয়া গেছে ৪১০ ভরি স্বর্ণ। আরেকটি ছিল শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে, সেই লকারে পাওয়া গেছে ৪২০ ভরি স্বর্ণ। এখন আমার লকারে যদি আপনার স্বর্ণ সংরক্ষিত থাকে, তাহলে সেটারও নিশ্চয়ই কোথাও না কোথাও একটা ডকুমেন্টস থাকবে। এবং আমার কোনো নেতা, ভক্ত যদি আমাকে সেটি উপহার দেয়, তা আমার ১ম দায়িত্ব হচ্ছে সেই উপহারটা দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া। আমি যদি জননেত্রী হই, তাই না? আর যদি আমি জননেত্রীর মুখোশ পরিধান করি, তাহলে সেটি আমার ব্যক্তিগত লকারে নিয়ে আসা, আমার ব্যক্তিগত
যে সিন্ধুক আছে সেখানে নিয়ে আসা, সেটা হচ্ছে আমার কাজ। তো যেহেতু তার নামের লকারে সেটা পাওয়া গিয়েছে এবং দেশ এখন ছেড়ে চলে এখন যাওয়ার জন্য এখন আপনার বিয়েতে আমি আমি একটু গিয়ে কথাটা শেষ করি। আপনার বিয়েতে আমি গিয়ে আপনাকে একটা ঘড়ি গিফট করলাম, সেটা কি আপনার বাবাকে দিয়ে দেওয়া উচিত? আপনি যখন আমার বিয়েতে একটি ঘড়ি গিফট করবেন, সেটি আমার ব্যক্তিগত যে সিন্দুক সেখানে রাখবো। আপনি যখন আমার প্রতিষ্ঠানকে আপনি যখন আমার প্রতিষ্ঠানকে একটি ঘড়ি গিফট করবেন, সেটি কোনো আমার কোন প্রতিষ্ঠানে দিয়ে দেওয়া উচিত। কোনো 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 নেতা কর্মী তো তার নেতাকেই গিফট করে, সে তো তার প্রতিষ্ঠানকে তো গিফট করে হ্যাঁ, না। যদি নেতা নিজের ব্যক্তিকেই দলের ঊর্ধ্বে মনে করে, তাহলে সেটা ব্যক্তিগতভাবে তিনি রাখবেন। আপনি খেয়াল করবেন, আপনি যতটা না ব্যক্তিজীব, হ্যাঁ? একজন নেতা-নেত্রী কিন্তু ততটা না। তিনি তার চেয়ে বেশি কিন্তু দলের জন্য। আপনি জিয়াউর রহমানের কথা তো জানেন। যে তিনি কিন্তু অনেক গিফট পেয়েছিলেন দেশ-বিদেশ থেকে। সেগুলি কিছুই কিন্তু তার ঘরে পাওয়া যায়নি। সেগুলো কিন্তু তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছিলেন। আর অনেকেই হচ্ছে যে রাষ্ট্রীয় কোষাগারে জিনিসটাও নিজের পকেটে নিয়ে যান। আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি ধরে নিলাম আমি যে যাক, কথাটি বলেছি এটা যাক, ভুল কথা দুদক বলেছি। আমি দুদক আমি এই আমি একটু শেষ করি। আমি যে জি, কথাটা বলেছিলাম সেটা ভুল বলেছি বলে আমি সেটি প্রত্যাহার করছি। আমার কথা হচ্ছে তিনি যদি সেটি দলীয় গিফট পেয়েও নিজের ব্যক্তিগত হেফাজতে রাখেন, সেটা নিশ্চয়ই তার ওই বছরের আয়কর নথিতে উল্লেখ করা আছে যে তিনি কি গিফট পেয়েছিলেন, কতটুকু পেয়েছিলেন। তাহলে সেই আয়কর নথিতে থেকেই কিন্তু এটির তথ্য আমরা পাবো। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। জি, সেটাই আমরা অপেক্ষা থাকি যে দুদক কি পায় বা দুদক কি বলে, আমরা সেই অপেক্ষায় থাকি। আহ, আহ, আজ বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, যেটা যুগান্তর একটি সংবাদ প্রকাশ করেছে, যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের যে নোটিশ সেটি জারির প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের যে চিঠি দিল্লিতে পাঠিয়েছে ভারত সরকার, সেটি পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কি বলতে চাচ্ছেন? ধন্যবাদ। পরিস্থিতি মনে হয় কিছুটা পাল্টে যাচ্ছে। তারা তো পরীক্ষার হলে বসা তো দূরের কথা, তারা তো পরীক্ষার হলে এতদিন দরজা মেরে রেখেছিলেন। আর ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার জন্য বাংলাদেশ থেকে যদি নথিপত্র পাঠানোর প্রক্রিয়া চলে থাকে, সেটি তো স্বাভাবিক প্রক্রিয়া। এটি অনেকের ক্ষেত্রেই পাঠানো হয়েছে, এক্ষেত্রেও পাঠানো হবে। তাতে আমাদের অবাক হওয়ার কিছু নেই বা খুব খুশি বা কষ্ট পাওয়ার কিছু নেই। আর এই ইন্টারপোল দিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে আনার সাধ্য যে বাংলাদেশের নেই, সেই কথা আমরা আগেও বলেছি, আবারও বলছি। কারণ ভারত তার নিজস্ব স্বার্থেই এদেশে শেখ হাসিনাকে প্রোভাইড করেছিলেন। ভারত তার নিজস্ব স্বার্থে এদেশ থেকে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। ভারত তার নিজস্ব স্বার্থে তাকে হাই সিকিউরিটি দিয়ে সেখানে রেখেছেন। ভারত তার নিজস্ব স্বার্থে শেখ হাসিনাকে দিয়ে একের পর এক অডিও করিয়ে যাচ্ছেন, সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। তো ভারতের স্বার্থ যেদিন শেষ হবে শেখ হাসিনাকে নিয়ে, সেদিন যদি তারা ইচ্ছে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালেও পাঠাতে পারে। কিন্তু তার আগে এই আন্তর্জাতিক কোন সংস্থার কোন প্রক্রিয়ার কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, এটা মনে করার বোধহয় আমাদের কোনো কারণ নেই। কারণ বিশ্বের বিভিন্ন সংস্থায় বাংলাদেশের যেটুকু প্রভাব রয়েছে, ভারতের প্রভাব কিন্তু তার চেয়ে অনেক, অনেক বেশি এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশিরা কিংবা ভারতীয় অনেক ব্যক্তিরা কিন্তু বিশ্বের বিভিন্ন বড়, বড় সংস্থায় কর্মরত রয়েছেন এবং তারা যতটা দেশপ্রেমিক, আমরা কিন্তু ততটা দেশপ্রেমিক নই। আমরা বিভিন্ন জায়গায় কাজ করলে দেশের স্বার্থের বিপক্ষে যতটা কাজ করি, তারা যেখানেই কাজ করুন তারা কিন্তু তাদের দেশের স্বার্থের পক্ষেই কাজ করেন। এই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য এবং সেই পার্থক্যের কারণে আমরা কিন্তু শেখ হাসিনাকে সহসায় ফেরত পাবো বলে আশা করছি না। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে শেখ বুলবুল আহমেদ, এবং ভবিষ্যতে আমরা আবারও আমাদের এই অনুষ্ঠান চলতি কথায় আপনাকে পাবো আশা করছি, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি, এবং যারা দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই অনুরোধ রাখছি। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।